একটি সরকার যে গঙ্গাসাগর মেলার জন্য কোর্টে গিয়ে লড়াই করে আর অপরদিকে সেই সরকার জলসা বন্ধ করিয়ে দেয়, তাহলে আপনার মনে করা উচিত যে এই সরকার আর যাই হোক সংখ্যালঘু চৌধুরী সাহেবের মুখে প্রতিবাদ নেই কেন, এর থেকে বেশি প্রশ্ন যে আপনাদের মুখে প্রতিবাদ নেই কেন। আমাদের প্রবলেম এখানে রুহুল আমিন সাহেব আপনি এখানে প্রতিবাদ, ভ্যাকসিন যদি ম্যান্ডেটরি হয় তাহলে আবার মাস্কে জরুরি কেন? ভ্যাকসিনটা কি জন্য দেওয়া হচ্ছে? যদি ভ্যাকসিন 6 মাসের জন্য কাজ করার জন্য দেওয়া হয়, কেননা এটা একটা, আজকে আমার কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি আরামসে ইন্ডিয়ার যে কোনো বাইরে গিয়ে দেশে গিয়ে বসতে পারি, কিন্তু আমি দেশকে ভালোবাসি। আজকে যারা আমাদেরকে পাকিস্তানি বানানোর চেষ্টা করছে, যারা আমাদেরকে দেশদ্রোহী বলছে, এরকম লোক মাঝে মাঝেই ভারতবর্ষে এদের মাথায় রাত্রি 2টোর সময় কম্বল নিয়ে আমাদের ছেলেটার রাস্তায় বেরিয়ে যায়। এইটা যদি লাইভ করা হয়, আমাদেরই একটা অংশ বলে, লোককে দেখিয়ে লোক মিডিয়া বলা হয়, ফলে এরা যখন দেশে থাকবে এদের কাছে সিস্টেমটা এত বেশি, মেশিনারিজ এত বেশি, চোরকে এরা সাধু বানিয়ে দিচ্ছে আর সাধুকে চোর বানিয়ে দিচ্ছে। ইউএসএ কি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবে? আমি ভাই আগেই বলেছি যে দেখুন, আমরা একটা বিশেষ লড়াইয়ে লড়ছি। আমাদের এই লড়াই নির্দিষ্ট কোনো চাওয়া পাওয়ার বিষয় নেই। ধরুন জনগণ যদি মনে করে, মুসলিম সমাজ আজকের দিনে সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষদের যে যাদেরকে টিকিয়ে রেখেছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে, সেই মুসলিম সমাজ যদি মনে করে যে টিএমসি আমাদের জন্য ভালো, তাহলে আমি আপনাদেরকে প্রকাশ্যে বলি আমার কোনো অসুবিধা নেই টিএমসির বিরুদ্ধে ভোট দেওয়ার। কিন্তু যদি আমরা দেখি যে না, একদিকে এমন একটি সরকার যে গঙ্গাসাগর মেলার জন্য কোর্টে গিয়ে লড়াই করে আর অপরদিকে সেই সরকার জলসা বন্ধ করিয়ে দেয়, তাহলে আপনার মনে করা উচিত যে এই সরকার আর যাই হোক সংখ্যালঘু দরদই নয়। এই সরকারের সংখ্যালঘু দরদ, সংখ্যালঘু প্রীতি কেবলমাত্র একটা ফেক ঘোমটা। যদি এটা মনে হয় আর এই বিষয়ে যদি আপনাদের সমর্থন থাকে, তো আমরা অবশ্যই হয়তো পঞ্চায়েত ভোটের কথা ভাবতে পারি। ভাইজান 1946-এর ইলেকশনের সময় 95% মুসলিম ভোট মুসলিম লীগকে পাকিস্তানে দিয়েছিল কেন বলুন? শান্তু রয়, শান্তুবাবু হিস্ট্রি পড়ুন, ওই 95% লোক কারা ছিল? এটাই আপনাদের সবচেয়ে বড় প্রবলেম। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যখন তথ্য নেন, ইন জেনারেল মুসলিমরা ভোট দিয়েছিল ওখানে, না ভোট একটা লবিতে করা হয়েছিল? ভোট কারা দিয়েছিল? ভোট দিয়েছিল জনগণ। যদি জনগণ ভোট দিত, আমি যদি পাকিস্তানে ভোট দিতাম, আজকে আমি ইন্ডিয়াতে বসে থাকতাম না। আমার পূর্বপুরুষরা যদি পাকিস্তানকে সমর্থন করতেন, তারা ইন্ডিয়াতে বসে থাকতেন না। আজকে আমার কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি আরামসে ইন্ডিয়ার যে কোনো বাইরে গিয়ে দেশে গিয়ে বসতে পারি, কিন্তু আমি দেশকে ভালোবাসি। আজকে যারা আমাদেরকে পাকিস্তানি বানানোর চেষ্টা করছে, যারা আমাদেরকে দেশদ্রোহী বলছে, এরকম লোক মাঝে মাঝেই ভারতবর্ষে এদের মাথা চাড়া দিয়ে উঠে, আবার সময়ের কালের সাথে এরা মিশে যায়। ফলে এটা মাথায় রাখুন যে বলা হয় 95% মুসলিমরা ভোট দিয়েছিল, এই 95% জনগণ না, একটা এলিট শ্রেণীর লোক। তারা কাকে ভোট দিয়েছে আমার জানার দরকার নেই, সেই এলিট শ্রেণীর লোককে কারা বসিয়েছিল তার হিস্ট্রি দেখুন। তো ফলে ইতিহাস বললে পুরো খুলে বলুন, 95% মুসলিম ভোট দিয়েছিল, তার অর্থ কি? ভ্যাকসিন চালু, রোগের ঔষধ আবিষ্কার নিয়ে সরকারি বিজ্ঞানী ডাক্তাররা ভাবুক, এটা নিয়ে বলতে অনুরোধ করছি। কাজী শামসুল আলম ভাই, কাজী সাহেব, এই বিষয়ে আপনারা পেজে লাইভে এসে আরো বেশি ডিটেলে বলতে পারবেন। আমি এটুকুন বলতে পারি, ভ্যাকসিন মানে যেহেতু সরকার এটাকে বলেছে, আমরা এর বিরুদ্ধে বললেই দেশদ্রোহী হব। বাট এটাই ট্রু ফ্যাক্ট। আমাদের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট কিছুদিন আগে এসছে, ফেসবুকে প্রচুর ঘোরাঘুরি করছে যে ভ্যাকসিন নেওয়ার পরে ইমিউনিটি সিস্টেম কমে যায় ইত্যাদি ইত্যাদি, আপনারা শুনেছেন অনেকে। তো ভ্যাকসিন, আমি এটা মনে করি যে ভ্যাকসিন যদি নেওয়া হয়, যদি ভ্যাকসিন ম্যান্ডেটরি হয়, তাহলে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে হলফনামায় কি বলে সেটা মানুষ জানা দরকার। ভ্যাকসিন যদি ম্যান্ডেটরি হয়, তাহলে আবার মাস্কে জরুরি কেন? ভ্যাকসিনটা কি জন্য দেওয়া হচ্ছে? যদি ভ্যাকসিন 6 মাসের জন্য কাজ করার জন্য দেওয়া হয়, কেননা এটা একটা বিজনেস হতে যাচ্ছে আগামীতে ওয়ার্ল্ডে। আমি সাউথ আফ্রিকাতে দেখেছি, ওখানে ইবোলার ভ্যাকসিন নিতে হয় মানুষদেরকে, সাউথ আফ্রিকার লোকেদেরকে। এটা একটা বিজনেস, প্রতি 2 বছর ছাড়া এদেরকে একটা ডোজ নিতে হয়। তো একটা টাইম আসবে ভারতবর্ষের এরকম কিছু মানুষ যাদের কাছে ক্ষমতা থাকবে, পয়সা থাকবে এবং তারা বাঁচতে চাইবেন, ফলে তারা এই ডোজটা নেবেন। এটা একটা বিজনেসের দিকে চলে যাচ্ছে। আজকেই দেখছিলাম একজন ফুটবলার যিনি 80% একটা ভ্যাকসিন কোম্পানির শেয়ার নিয়েছেন, তিনি নিজে ভ্যাকসিন নেননি। আপনি শুনেছেন, আজকে আমি একজন ভাই আমার বললেন যে ব্রিটেনের এতে ভ্যাকসিন নেওয়া যাবে না। আয়ারল্যান্ডে রাস্তায় রাস্তায় মাস্ক পরার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এটা আমরা অনেক আগেই বলেছি, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে দেশের জনগণ এবং মিডিয়া একটা শ্রেণী চোখ বন্ধ করে সরকারকে বিশ্বাস করে,
যে দেশের মিডিয়া সরকারের প্রোপাগান্ডাকে বাস্তবায়িত করতে 24 ঘন্টা লাগে, যাদেরকে গদি মিডিয়া বলা হয়, ফলে এরা যখন দেশে থাকবে এদের কাছে সিস্টেমটা এত বেশি, মেশিনারিজ এত বেশি, চোরকে এরা সাধু বানিয়ে দিচ্ছে আর সাধুকে চোর বানিয়ে দিচ্ছে। তো ভ্যাকসিন এখন আমরা যদি নিতে হয়, আমাদের কিছু বলার নেই। ভাইজান, অধিকাংশ পঞ্চায়েতে দুর্নীতি প্রচুর হারে বাড়ছে, এই বিষয়ে আপনি কি বার্তা দিবেন? কানাইয়া কুমার সমর্থক। দুর্নীতির সাথে ভাই কিছু বলার নেই, আপনি এমন একজন মানুষের সমর্থক, এখন কিছু বলাও যাবে না। তবে এটুকুন বলি, দুর্নীতি এমনভাবে সিস্টেমে ঢুকে গিয়েছে, আমরা কেউ দুর্নীতির বাইরে বেরোতে পারিনি। আর জনগণ যতদিন চাইবে দুর্নীতি বন্ধ না হোক ততদিন দুর্নীতি হবে। ফলে যদি আপনি দুর্নীতি বন্ধ করতে চান, নতুন করে শুরু করুন, নতুন করে পঞ্চায়েতে তৈরি করুন, নতুন করে পঞ্চায়েতের মানুষদেরকে নিয়ে আসুন। প্রিয় হুজুর, আপনার একটা প্রশ্ন, প্রতি বছর রোজার সময় আসলে কেন করোনা ভাইরাস সংক্রমণ কেন বেড়ে যায়? একা কি প্রতি রোজার সময় আসলে এটা কেন এটা হয়? এটা কি কোনো ইহুদিদের কাল কিনা? যদি বলে দেন ভালো হতো। সম্ভবত ভাই বাংলাদেশ থেকে বলছেন। ভাই একটা বিষয় আপনাকে বলি, ইহুদিরা পৃথিবীর একটা বৃহত্তর অংশ নিয়ন্ত্রণ করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইহুদিদের দোসর আছে সবাই, একমাত্র ইহুদিরা সবকিছু করতে পারে না। সেই কোনো দেশে কোনো প্রোপাগান্ডাকে যদি বাড়ানো হয়, সেই বাড়ানোর জন্য ইহুদিদেরকে লাগবে, কিন্তু তার সাথে বাংলাদেশে যদি কোনো বিষয় বাড়ে তাহলে বাংলাদেশ সরকার, ভারতে যদি হয় ভারতের সরকার, পাকিস্তানে যদি হয় পাকিস্তানের সরকার এতে সহযোগিতা করে। ফলে রমজান এলে এটা বাড়ে শুধু নয়, এদের একটা প্ল্যানই আছে প্রত্যেকে ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এবং ইহুদিদের একটা প্ল্যানই আছে যে সমস্ত ধর্মকে শেষ করে তাদের ধর্মটাই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হবে, এবং তার জন্য তারা যা কাজ করার করছে। এটা একটা অন্য চ্যাপ্টার, কোনোদিন আল্লাহ সম্ভব দিলে বসে আলোচনা করব। ভাই আপনার সব কাজ খুব ভালো, কিন্তু যখনই আপনি ফুরফুরা তাবলিগ জামাতের গন্ডগোল লাগান তখন আপনাকে ঘৃণা করি, যদি বলেন কোথায় তার প্রমাণ আছে। শেখ সাজ্জাদ আলী। খুব খুশি হব ভাই, ফুরফুরা তবলিগের জামাতের গন্ডগোল লাগিয়েছি আমি, এরকম তো খুব আশ্চর্যের কথা বললেন। হ্যাঁ, বছর 10-12 আগে আমি তবলিগের বিরুদ্ধে অনেক বলতাম, তাও সেই বিরুদ্ধে বলার পিছনেও কারণ ছিল। আমি আমার জীবনে কখনো বিরোধিতা কারো করিনি, কিন্তু যখন কেউ বিরোধিতা করতো, সমালোচনা করতো, তখন করেছি। তো কোনো কোনো জায়গায় আমি ওয়াজের মাধ্যমে হয়তো তবলিগের বিরুদ্ধে বলেছি, কিন্তু লাস্ট 10 বছরে আমি তবলিগ বা ফুরফুরার মধ্যে গন্ডগোল লাগিয়েছি এই ইতিহাস নেই। আপনি আমার সম্পর্কে না জেনেই এই কথাটা বলছেন বলে আমার মনে হয়। আপনার কাজ, আপনাকে ঘৃণা করি এখনই। সাজ্জাদ আলী, ঘৃণা করা ভালো। কিছু মানুষ আমাকে যদি ঘৃণা করে আমাকে ভালো হবে, আমার আখিরাত তৈরি হবে। সুতরাং আপনি আমাকে ঘৃণা করুন, যত ঘৃণা করবেন ভালো। হায়াত খান, मेरा एक क्वेश्चन है, मेरे इस्लाम कहता है कि एक हाथ से दान करो तो दूसरे हाथ भी जान ना पाए, तो आप लोग क्यों दान करके दिखाते हो, क्यों पोस्ट करते हो, एक कैसे दान है? प्लीज आंसर मी। हयात खान, हयात खान, एक चीज जानना बहुत जरूरी है कि आप इस्लाम के बारे में अगर नॉलेज पूरा ना हो तो जरूरी नहीं कि फौरन ये कहें कि इस्लाम में ये है, ये नहीं है। इस्लाम में जिस तरह से दान के बारे में कहा गया है कि कुछ दान ऐसा है कि आप ऐसे दान करो कि एक हाथ जान तो दूसरे हाथ नहीं जान पाए, यानी छिप के दान करने के लिए कहा गया है। फिर यह भी हदीस से साबित है कि कुछ दान ऐसे हैं कि वो लोगों तक पहुंचाना है कि लोग दान करें। अल्लाह के नबी कभी कभी साहबा के बीच से वो मांगते थे कि तुम अल्लाह के रास्ते में सदका दो, और लोग खुलेआम वो सदका देते थे। मसलन उस्मान बिन अफ़्फ़ान है। तो बराए मेहरबानी होगा, मैं जाती तौर पे मेरा अपने दान को कभी किसी से दिखाया नहीं। आपको कभी नजर नहीं आएगा कि मैं रूहुल अमीन इस लोगों को, इस लड़के को पढ़ा रहा हूं, मैं रूहुल अमीन वहां शादी में पैसा दी, ऐसा नहीं है। अल्हम्दुलिल्लाह मैं ये करता हूं, लेकिन ये कभी आपको नहीं दिखेगा। लेकिन जो हमारा संगठन है, ये संगठन जरूरी है जानना कि ये संगठन में कुछ लोग हैं जो इसमें शिरकत हासिल करते हैं। कुछ लोग हैं जो चावल बेचते हैं। कोविड के वक्त एक आदमी ने 10 टन चावल भेजा, तो मेरे लिए जरूरी है कि वो चावल को पैकेट करना और पैकेट दिखाना उनको भी और लोगों को भी, ताकि लोग दान कर पाए। तो बराए मेहरबानी है, गुमान ना करें और इस्लाम के बारे में अच्छी सोच रखें और हर लोगों के बारे में अच्छे सोच रखें। अगर मैं गलत हूं या मेरा तंजीम गलत है तो अल्लाह के पास ये जरूर अल्लाह के इल्म है, और अगर मैं सही हूं और आप बदगुमानी करते हो तो ये आखिरत में आपके लिए बहुत नुकसानदेह है। शुक्रिया। বর্তমান সময়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখে কোনো প্রতিবাদ নয় কেন? আসাদুল মোল্লা ভাই, আসাদুল্লাহ মোল্লা ভাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মুখে প্রতিবাদ নেই কেন? এর থেকে বেশি প্রশ্ন যে আপনাদের মুখে প্রতিবাদ নেই কেন? আমাদের প্রবলেম এখানে। রুহুল আমিন সাহেব আপনি এখানে প্রতিবাদ করলেন না কেন? অমুক সাহেব আপনি প্রতিবাদ করছেন না কেন? তুমুক সাহেব আপনি প্রতিবাদ করছেন না কেন? ভাই, আমি প্রতিবাদ করছি কি করিনি এটার মানদণ্ড সমাজ হবে না।
সমাজে আপনি এবং আমরা আপনারা জনগণ যখন প্রতিবাদ করতে শুরু করবে তখন দেখবেন চৌধুরী সাহেব, রুহুল আমিন সাহেব, সব সাহেব প্রতিবাদ করা শুরু করবে। ফলে আমাদের জনগণকে সচেতন হতে হবে। প্রতিবাদ করলেই তো, এখনই প্রতিবাদ করলেই তো, আপনি বলছেন প্রতিবাদ করুন, এরপরে আমি প্রতিবাদ করতে যাব, আরেকজন বলবে বিজেপির কাছে টাকা খেয়ে নিয়েছে। আপনি বলুন লোকের কথা শুনবেন কেন? লোকের কথা শুনছি না বলেই তো সময়ের অপেক্ষা করছি। কখন প্রতিবাদ করতে হবে সেটা আমি জানি, চৌধুরী সাহেব খুব ভালোভাবেই জানেন কখন প্রতিবাদ করতে হবে। চৌধুরী সাহেব কোনো বাচ্চা ছেলে নয়, একজন প্রবিজ্ঞ রাজনীতিবিদ। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে ক্যাবিনেটে এমনি এমনি বসিয়ে রাখেনি, তার মধ্যে যোগ্যতা আছে বলেই তাকে ধরে রেখেছে। তারা জানে যে চৌধুরী সাহেব খেপে গেলে সরকারের ক্ষতি আছে। সুতরাং চৌধুরী সাহেবের যে ক্রেডিটটা আছে সেটা ক্রেডিট দিন, তিনি সমাজের মধ্যে গেছেন। তিনি যদি কাজ না করেন তার হিসাব একটা সময় তাকে দিতে হবে, কিন্তু এখন তার প্রতি আমরা ভালো ধারণা রাখবো। 2 পয়সার মিডিয়া, আপনি কি মোদিজির মতো শুধু ভাষণ দিয়ে চলে যাবেন? ওই নেতা কবে তৈরি হবে যার মুখের ভাষণ হয় সেই ভাষণটা শাসন হবে, জনগণ দেখতে পাবে, জনগণ কবে নিজের নেতা? মোদিজির সাথে 2 পয়সার মিডিয়া, মোদিজির সাথে আমার অনেক মিল আছে। মোদিজির মতন আমিও খুব বিদেশে ঘুরতাম, মোদিজির মতন আমিও ভাষণ দিই, এটা মাথায় রাখুন। মোদিজি দেশ কন্ট্রোল করছে, ফলে আমিও যদি মোদিজির মতন হয়ে দেশ কন্ট্রোল করতে পারি তাহলে আপনাকে রেসপেক্ট করতে হবে। আর ভাষণ আমি সবসময় দিই, ভাষণ দেওয়া আমার প্যাশন। ভাষণ দিই বলেই এত মানুষ আছে। আপনি আমার ভাষণ শুনছেন মানে বুঝতে পেরেছেন যে আমার ভাষণের গুরুত্ব আছে, না হলে আপনি তো আমার ভাষণ শুনতেন না। তো ভাষণ যদি ভালো হয়, ভাষণ থেকে যদি কিছু শেখার থেকে সেটা শিখুন, না হলে ভাষণ শুধু কাউকে ইনসাল্ট করার জন্য বা কাউকে সমালোচনা করার জন্য যদি কিছু লিখেন এটার কোনো দাম নেই। শেখ আজিজ, ভাইজান তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, তাই তো ঈদের নামাজ ঘরে পড়তে আর গঙ্গাসাগরের মেলা 30 লক্ষ মানুষের সমাবেশ হাইকোর্ট ছাড়পত্র দেয়। জি ভাই, আমি যদি বলি আমি বিজেপির লোক হয়ে যাব, ফলে এই কথা বলা যাবে না। বিশেষ করে আমাদের মতন যাদের টুপি দাঁড়িয়ে আছে শিক্ষিত মুসলিম সমাজ, আমি আগেই বলছিলাম যে আমরা হিন্দু সমাজ আমাদেরকে মানেনি। আমার দুঃখ এতে নয়, বিশ্বাস করুন হিন্দু সমাজ আমাকে মানে, যারা মানে তারা আমাকে চোখ বন্ধ করে মানে। আমার জেলা প্রেসিডেন্ট বিষ্ণুপদ পণ্ডা, সেন্ট্রাল লেটার তিমির বরণ সিনহা, তিমির বেরা, স্বর্ণকমল সাহা, যারা নির্দ্বিধায় মানেন। কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম সমাজের মুসলিম লোকেরা মানেন না। ইন্টেলেকচুয়াল মুসলিম লোক বলে যারা নিজেদেরকে দাবি করেন তারা এই প্রশ্ন করেন যে মোল্লা লোকের উপর ভরসা করবো কি করে, মৌলী সাহেব লোক একই পলিটিক্সের একই বুঝে। ফলে এটাই প্রবলেম। আর যতক্ষণ না আপনি আপনার লিডার তৈরি করছি, আমরা আমাদের লিডার তৈরি করছি। আমি রুহুল আমিন লিডার হওয়ার যোগ্যতা নেই, আপনি তো লিডার করুন, আমি আপনার আন্ডারে কাজ করব। শর্ত সাপেক্ষে আপনি আমাকে বুঝিয়ে দিন অথবা আমার কাছ থেকে বুঝে নিন। যখনই আমরা এই ভাবনা তৈরি করতে না পারি ততদিন আমাদের কমটা এগোতে পারবো না। শীতকালে রাত্রি 2টোর সময় কম্বল নিয়ে আমাদের ছেলেটার রাস্তায় বেরিয়ে যায়। এইটা যদি লাইভ করা হয়, আমাদেরই একটা অংশ বলে লোককে দেখিয়ে লোক দেখানোর জন্য হচ্ছে। ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান বিং কখনো কখনো আমরা চাই যে মানুষ আমাদের কাজগুলো দেখুক, কিন্তু কাজ তো হচ্ছে, সেইটা যদি বুঝতে পারি